সবাইকে আমি সুকান্ত যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। আজকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। অনেককেই আমাদের বিশিষ্টগণ আমার সম্মুখে উপস্থিত তরুণ এবং প্রবীণ যারা কবি সাহিত্যিকরা উপস্থিত আছেন, সবাইকে শ্রদ্ধা জানাই। আজকের দিনে সাহিত্য নিয়ে চর্চা এটা একটা বেড সমস্যার যুগ এসেছে। আমরা এখন সম্পূর্ণভাবে আমরা যে কী বলে মোবাইলের জন্য আসক্ত হয়ে আমরা এখন অন্য জগতে বাস করছি। আমাদের যে লিখিত সাহিত্য সংস্কৃতির জগৎটা খুবই ছোট হয়ে আসছে দিনে দিনে। এর মধ্যে ধন্যবাদ কাকু। এবার আমি আমাদের করিমগঞ্জ থেকে আগত কবি শিবানী গুপ্ত দিদিকে আমাদের এই প্রতাপ নিয়ে প্রাসঙ্গিক দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। একটা কথা এখানে বলে রাখি, সাহিত্য চর্চায় যেহেতু আমরা জড়িত, যখনই কোথাও নতুন কারোর সাথে আমার কথা হয় আমি সৌজন্যতার বশতেই আমাদের এখানে লেখা দেওয়ার জন্য প্রস্তাব দিই। কিন্তু শিবানীদির সাথে আমার 3-4 বারই দেখা হয়েছে, শিলচরও 2-1 বার দেখা হয়েছে। করিমগঞ্জেও আমি এই যে বঙ্গ সাহিত্যের সম্মেলনে গিয়েছিলাম, তখনও কথা হয়েছে, কিন্তু আমি নিজের থেকে বলিনি কখনো যে দিদি আমাদের এখানে একটা লেখা দিও। এবার যখন আমরা এই বঙ্গ সাহিত্যের অনুষ্ঠানে গিয়েছিলাম, মুস্তফা আলীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে, তখন দিদি আমাকে বলেছে যে শৈলেন, তুমি কি আমাকে চিনো না? আমি তো জয়ন্তীদির বোন। আমি শুভেচ্ছা। হ্যাঁ, আমি শৈলেনের সাথে আমার যদিও আগে দেখা হয়েছে, কিন্তু হাইওয়ে আমাদেরকে ওখানে নেতা দিলেন। একদম গলির ভিতরে যেতে যেতে এত কাদা বললাম না, আমি কাদায় পড়বো না, পড়লে আর করে নাই। সবাই বলছে কাকে খুঁজছেন? শৈলেন দাসকে। শৈলেন দাস কী করে? ওর কি ছেলে মেয়ে আছে নাকি? না না, বাচ্চা ছেলে, বিয়ে ঠিক হয়নি এখনো। আমার তো শৈলেন সম্বন্ধে কোনো কিছু জানি না। আমি বললাম বাচ্চা একটা ছেলে, সেদিন দেখা হলো আমার, ও বিয়েতেই করেনি। একদম বলে ও তাহলে চিনতে পারছি না, ইয়ং জেনারেশন তো একদম বাচ্চা ছেলে। এখন আমি বলছি প্রতাপের কথা। তো প্রতাপের এই অনুষ্ঠানে আমি তখন থেকে মনস্থির করে রেখেছিলাম যে যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে তাহলে আমি প্রতাপের অনুষ্ঠানে আমি আসবো। গতকালই আমি বিকেলে এসেছি দিদির বাড়িতে। আমি বলেছি ও প্রতাপকে যে আমি দিদিজিকে নিয়েই তোমার ওখানে যাব। গতকাল বঙ্গভবনে একটা অনুষ্ঠান ছিল, আমিও একসঙ্গে সাহিত্য ম্যাগাজিনের সহ সম্পাদিকা। তো আমাদের একটা অনুষ্ঠান ছিল, ওখানে আমাদের রবিবারের সাহিত্য আড্ডার সম্পাদক নারায়ণ মধুকে এসেছিলেন, কিন্তু আমি আর বঙ্গভবনে আর যাইনি। কালকে আর ভালো লাগেনি বঙ্গভবনে যেতে। তো বললাম না, প্রতাপের জন্য মনে মনে প্রস্তুত থাকি। তো প্রতাপ একটা ছোট পত্রিকা হতে পারে, কিন্তু ওর দৃষ্টিভঙ্গি বা মননশীলতা খুবই গভীর। ও যে উদ্যোগ নিয়েছে নতুনদের যে সুযোগ দেওয়ার জন্য, এটা খুবই প্রশংসনীয়। এতে অনেকে এখানে উঠে আসছে। আরেকটা জিনিস দেখেছি আমি, যেটা আমাকে একটু অবাক করেছে, এরকম আরেকটাই আমি সাহিত্য পত্রিকা পেয়েছি আজ পর্যন্ত আমার হাতে, যে প্রতাপে কোনো বিনিময়ের মূল্য লেখা নেই। আমি মনে মনেই ভাবছি, প্রতাপের বিনিময় মূল্য লেখা নেই, আগা পিছু পূর্ণ দিকেই তো আমি দেখতে পাচ্ছি না কি ব্যাপার। ও তারপরে লক্ষ্য করলো আমার যে সমাজ সাহিত্যের প্রতিভাস, সমাজ সাহিত্যের প্রতিভাস ও সমাজের মধ্যে আলো বিচ্ছুরণ করতে চাইছে একটা স্ফুলিঙ্গের মতো। সবার মনে যে স্ফুলিঙ্গটা যদি জেগে উঠে, সেই প্রেরণাটা যদি জেগে উঠে, তাহলে নিশ্চয়ই যে লেখে না সেও লিখতে পারবে। আমি তোমাদের বলছি, হলপ করে বলছি, আমি বেশ কয়েকজন যে জীবনে কোনোদিন লেখে নাই তাদেরকে আমি কবি বানিয়েই ছেড়েছি। আছে আমার জানাশোনা করে, এখন ওদের বইও বেরিয়ে গেছে। কত আনন্দের কথা এটা। আমি বলেছি যে ছন্দে তালে যে হতে হবে সেটা কোনো কথা নয়। তুমি লিখবে তোমার মনের কথা, তুমি যেভাবে পারো, তুমি যেভাবে ঘরে কথা বলো সেভাবেও তুমি লিখতে পারো, কারণ আঞ্চলিক ভাষারও এখন অনেক কদর। তো তুমি যেভাবে তোমার মনের কথাটা লিখবে সেটাই তুমি ছাড়বে। হ্যাঁ, গদ্য কবিতার কিন্তু কোনো ছন্দমাত্রা লাগে না। হ্যাঁ, লিখতে পারো সবাই।
তাহলে কি হবে? প্রথমে আমরা কি সবাই শিখেছি? চিন্তা করো তো, প্রথম যখন যুক্তাক্ষরের বানান আমরা শিখেছিলাম কি অবস্থা হয়েছিল আমাদের, মাদেরও কত কষ্ট হয়েছিল। আস্তে আস্তেই তো আমরা পড়াশোনাটা শিখেছি না? তো প্রথমে কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে দেখবে যে মানে একটা তালে লয়ে এসে যাবে। কিন্তু মোট কথা লেখার মানে সবাইকেই বলছি লিখতে চেষ্টা করো, মনের ভাবটা লিখো না, তোমার যা মনে হয়, তুমি চারপাশে যা দেখছো, তোমার জীবনে যা ঘটছে, তুমি সেগুলি লিখো। দেখবে একদিন ঠিক তুমি একটা পথ খুঁজে পাবে, তোমার দিশা পেয়ে যাবে কিন্তু লেখার। তো প্রতাপের শৈলেনের এই উদ্যোগকে তো যথেষ্টই প্রশংসনীয়। আমি প্রতাপ সম্বন্ধে আর কি বলবো, সবাই এখানে, আমি তো আজকে নতুনই এসেছি, সবাই তো এর আগে সুপরিচিতই। আর আমাদের সুনীলবাবু তো খুব সুন্দর বলেছেন কথাগুলো, আমার খুব ভালো লেগেছে। উনি যে এক্সিস্টেন্স দিয়েছেন যেগুলো ধর সত্যি, কিন্তু ছোটো থেকে সবাই বড় হয়, কিন্তু কেউ কিন্তু মুখে ঘির চামচ বা ক্ষীরের চামচ নিয়ে জন্মগ্রহণ করে না গো ভাই, সবাই কিন্তু কষ্ট করেই পড়ে হয়। ওই যে আছে না, হাঁটিতে শিখে আচার না খাইলে কেউ, মানে কি বলে একটা শুই আছে না, যে হাঁটিতে শেখে না কেহ না খাইলে আচার, জলে না ডুবিলে কেহ না শিখে সাঁতার। তো হাবুডুবু খেয়েই তোমরা আস্তে আস্তে লেখা শুরু করো। সবাই যারা লেখে নাই এখনো, সবাই সাহিত্যের পথে এগিয়ে যাক। আর প্রতাপ দিন দিন উত্তরণের পথে এগিয়ে চলুক, আমি অবশ্যই পাশে থাকবো যথাসাধ্য। নমস্কার সবাইকে, আবার অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ শিবানী গুপ্ত দিদিকে। এবার আমি কুলেন্দ্রচন্দ্র দাস, আমার প্রিয় দাদাকে বলবো আমাদেরকে দু চারটি কথা বলে উৎসাহিত করার জন্য। নমস্কার। আজকে এই প্রতাপের পূজা সংখ্যা 1431 উন্মোচনের যে সভা, ওই সভায় উপস্থিত ব্যক্তিবর্গ যারা বা বিশিষ্ট যারা সবাইকে আমি শারদীয়ার শুভেচ্ছা ও আমার প্রীতি ভালোবাসা সবাইকে জানাই। আজকে আমি অত্যন্ত খুশি। আমি কোনোদিন কোনো কবিতা লিখিনি, কোনো গদ্যও লিখিনি, কিন্তু আজকে যেখানে আমি উপস্থিত হয়েছি এখানে একটি জ্ঞানের ভান্ডার, যারা সবাই এখানে সাংবাদিক, কবি, কেউ কবিতা লেখে, কেউ সাহিত্য লেখে। এই মঞ্চে এসে আমি দু চারটা কথা বলার সুযোগ পাবো, সেটা আমি শৈলেন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কবি বা সাংবাদিক, আমরা একটা জানি, আমাদের এই সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে সবাই আমরা এই সাংবাদিকতা বা কবি যারা তাদেরকে মানিয়ে নিই। আমরা যেভাবে বৈজ্ঞানিকেরা অনেক কিছু আবিষ্কার করে মানুষের জীবন দ্বারা সুন্দরভাবে চলার পথে, ঠিক সেইভাবে কবি যারা তারাও আমাদের জীবন দ্বারা বা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কীভাবে চলবে সেই পথ দেখানোর একটা লক্ষ্য বা পথ। তো সমাজ গড়তে কবির যথেষ্ট প্রয়োজন। আমার পূর্ববর্তী বক্তা একজন, উনি বলেছেন যে পিছিয়ে পড়া সমাজটাকে আগে নেওয়ার জন্য। সত্যি আমি অনেক সময় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখি আমাদের এই সমাজের মধ্যে অনেক কবি যারা সুন্দরভাবে নিজের ভাবটা প্রকাশ করে এই সমাজকে উন্নয়ন করার জন্য, এই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে যাওয়ার জন্য, তার মধ্যে আমরা দেখি সবসময় শৈলেন দাস, এখানে আমার আরেক ভাই মঙ্গল দাস, এখানে আরও অনেকে আছে। আমি যখন দেখি অনেক সময় ভাবি যে সমাজ গড়তে ওনাদের যে প্রতিদান চলছে, সেই প্রতিদানকে এগিয়ে নেওয়ার মতো আমার ক্ষুদ্র মানুষের কোনো ক্ষমতা নাই। তথাপি যদি কোনোদিন ওদের কোনো প্রয়োজন হয়, আমি আমার ব্যক্তিগত
ভাবে আপ্রাণ চেষ্টা করবো ওদেরকে সহযোগিতা করার জন্য। আজকে এখানে সবাই যথেষ্ট গুণী জ্ঞানী ব্যক্তি যারা, আপনাদেরকে সবাইকে আমি বলবো আমার এই ছোট ভাই শৈলেনের যে প্রতাপ, সেই প্রতাপকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের তরফ থেকে আপনারা প্রত্যেকেই একটু একটু যদি সাহায্য করুন। যে পত্রিকাটি আজকে হয়তো বা ষান্মাসিক হয় বা বাৎসরিক হয়, একটা দিন আমরা সেটাকে দৈনিক পত্রিকা হিসেবে বা দৈনিক মান্থলি ম্যাগাজিন হিসেবে দেখতে পাবো। খুবই সম্মান, সমাজ গড়ার কারিগর, সেই কারিগরদেরকে এখানে উপস্থিত যারা মঞ্চে আছে বা যারা আমাদের সামনে শ্রোতা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দাদা। কৈবর্ত সমাজের যে কয়েকজন বয়োজ্যেষ্ঠ আমার দাদারা রয়েছেন, যারা প্রতিনিয়ত আমার এই কাজে আমাকে উৎসাহ দিয়ে থাকেন এবং আমাদের অত্যন্ত স্নেহ করেন, এদের মধ্যে কুলেন্দ্র দাস আমাদের প্রিয় রাখাল দাদা একজন। যাই হোক, এবার আমি আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সাহিত্য সমিতির সম্পাদক অভিজিৎ পাল মহাশয়কে প্রাসঙ্গিক 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসেন বিশিষ্টজনেরা এবং এখানে উপস্থিত সবাইকে শারদীয়া শুভেচ্ছা রইল। আজ প্রতাপের এই 17তম সংখ্যার প্রকাশ। তো প্রতাপ অ্যাকচুয়ালি একটা প্রান্তিক সমাজের নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের শৈলেন স্যার যেভাবে এক যুগ ধরে এই কাগজটি চালিয়ে যাচ্ছেন, সত্যিই প্রশংসার দাবি রাখে এটা। আজকে বাংলা ভাষা অনেকটাই আগ্রাসনের পথে। তো এইভাবে ছোটো কাগজে বাংলা ভাষা চর্চা, সাহিত্য চর্চা আমাদের চালিয়ে যাওয়া উচিত। আর প্রতাপ যেভাবে এগিয়ে যাচ্ছে প্রান্তিক সমাজের নেতৃত্ব দিয়ে, সেটা তো অনেকটাই প্রশংসার দাবি রাখে আর কি। অনেক নতুন নতুন লেখকরা চায় যে তাদের লেখাটা দুমলাটের মধ্যে আসুক। আমাদের এতদ অঞ্চলে অনেকেই ছোটো কাগজ বের করে, কিন্তু একটা প্রবণতা দেখা যায় কি, যে সবাই চায় একটু নামি দামি লেখকদের লেখাই আসুক, কেননা তাতে তাদের নিজের কাগজের একটা সুনাম বজায় থাকবে। কিন্তু উঠতি লেখকদের জন্য সুযোগ খুবই কম। সেটা আমাদের শৈলেন স্যার বেশ ভালোভাবেই করে যাচ্ছেন এবং তাতে যারা নতুন লেখক লেখিকারা আছে তারও একটা ভালো সুযোগ পাচ্ছে আর কি। আর প্রতাপের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। এবার আমরা আগেও বলেছি, প্রতাপ যখন শুরু হয় তখন থেকে আমাদেরকে হাতে ধরে সাহিত্যের অঙ্গনে হাঁটতে যে কয়েকজন আমাদেরকে শিখিয়েছেন, যারা এখনও বলিষ্ঠভাবে আমাদের হাত ধরে রেখেছেন, তাদের মধ্যে থেকে এবারে আমরা এটা প্রথম শুরু করেছি, একজনকে আমরা সম্মাননা দেব। তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সবার পরিচিত কবি সম্পাদিকা মৃদুলা ভট্টাচার্যের সাথে
আমার প্রথম পরিচয় ছবি পিসির সান্নিধ্যে যাওয়ার পরই। আপনারা অনেকেই জানবেন যে ছবি পিসি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যেখানে আমাদের মতো অনেকজনকে দিদি আগলে রাখতেন, এবং সেখান থেকে আমরা একজনের সাথে আরেকজনের পরিচিতি সূত্র ধরে ছবি পিসিকে নিয়ে আমি কবিতা লিখেছিলাম যে আমার বাবার বোন না হয়ে উনি আমার পিসি। এক্স্যাক্টলি মৃদুলাদি, চন্ডিমাদি ওরা আজকে আমার দিদি, সেই সূত্র ধরেই। ওদের সাথে আমার তো কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু এই সাহিত্যের সম্পর্কের কারণে আজকে আমার আপন বোনের মতো ওরা হয়ে গেছেন। এবং যখনই এমন একটা সময় ছিল বরাকের সাহিত্য আঙ্গনে, যখন কেউ আমাদেরকে গ্রহণ করেনি আমি বলবো, তখনও কিন্তু মৃদুলাদির সৃজনী আমাদেরকে ছাড়েনি। আমি তো একবার মনের দুঃখে আমি একটা ফেসবুকে পোস্ট লিখেছিলাম যে বরাক থেকে প্রকাশিত একমাত্র পত্রিকায় আমার লেখা। একজনে ব্যঙ্গ করে বলেছিলেন যে বরাকে কি আর কোনো ম্যাগাজিন ছাপেনি নাকি। যাই হোক, ও আমার কথাটি ধরতে পারেনি। তো এবার আমি সুকেনকে অনুরোধ করব এগুলো রেডি করার জন্য। আর আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ফাঁকুয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব রাখালচন্দ্র দাসের রাগেন্দ্রচন্দ্র দাসের সুকন্যা ডক্টর অর্পিতা দাস। আমি অর্পিতাকে অনুরোধ করব মৃদুলাদিকে উত্তরীয় দিয়ে মৃদুলাদির হাতে এই স্মারকটি তুলে দেওয়ার জন্য। আমি মৃদুলাদিকে অনুরোধ করব দিদির অনুভব ব্যক্ত করার জন্য। আমি প্রথমে আজকে প্রতাপের এই উন্মোচনে যারা উপস্থিত সবাইকে সাধুবাদ জানাই। আর প্রতাপ সম্পাদক বা শৈলেন আমার ছোট ভাই বলি। শৈলেন যে আমাকে এই সম্মানটুকু জানালো তাতে আমি খুবই আনন্দিত, এবং ওকেও আমি শুভেচ্ছা জানাই শৈলেন যাতে আরও এগিয়ে যায়। শৈলেনের সঙ্গে যে পরিচিতি বা সম্পর্ক সেটা শৈলেন বলে দিয়েছে, মূলত ছবিগুপ্তা ছবিদির বাসা থেকে। শৈলেন তখন অনেক ছোট ছিল, আমিও ছবিদির এখানে থাকতাম, শৈলেন কবিতা নিয়ে যেত ওখানে। সেই থেকেই তখনই দেখতে পেয়েছিলাম যে শৈলেন লিখছে ঠিকই, ওর মধ্যে একটা প্রতিভা আছে, ও এগিয়ে যেতে পারবে। আর আমার মনে হয় যে সবসময় আমাদের প্রয়োজন যে ছোটদের উৎসাহ দেওয়া। সেটা হয়তো আমরা বড়দের কাছ থেকে শিখেছি। আমিও এই শিলচরে আসার পর ছবিগুপ্তা, শক্তিপদ ব্রহ্মচারী, করুণারঞ্জন ভট্টাচার্য, বিমল চৌধুরী, ওনাদেরকে পেয়েছি। ওনাদের কাছে অনেক উৎসাহ, আশ্রয়, প্রশ্রয় পেয়েছি। তো আমি চাই এভাবে এখন আমাদেরও ওদেরকে এগিয়ে দেওয়া প্রয়োজন। আর
শৈলেন যে বিশেষত ওর প্রতাপের মাধ্যমে এই বিশেষ করে ও প্রান্তিক অঞ্চলের লেখাগুলা তুলে আছে। তো সেই প্রান্তিক অঞ্চলে কিন্তু সহজে নিরূপণ করতে পারি না। তো শৈলেন একটা খুব ভালো কাজ করেছে এবং সে সঙ্গে এটা প্রয়োজন। আমরা যারা পত্রিকা করি বিশেষত সেই শুধু যে একটা স্ট্যান্ডার্ডটি নিয়েই যে আমরা পত্রিকা করব এটা না, প্রয়োজন নতুনদেরকে টেনে আনা। সেটা পুরো অঞ্চল ভিত্তিক বা জাত ভিত্তিক বা ধর্মভিত্তিক নয়। আসলে সাহিত্যে কোনো জাত ধর্ম বা অঞ্চল নির্ভর বৃদ্ধি পাক এই কামনা করি। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। ধন্যবাদ দিদি। এবার আমি স্মৃতিদাস কবি গল্পকার স্মৃতিদাস দিদিকে প্রাসঙ্গিক কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত সবাইকে শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সকলেরই পুজো যেন খুব ভালো কাটে। প্রায় বছরই এই দুর্গোৎসবের আগে শৈলেন এরকম একটা অনুষ্ঠান করে, উন্মোচনী অনুষ্ঠান তার প্রতাপকে নিয়ে। আজকে 17তম সংখ্যাটি উন্মোচিত হলো। প্রতাপ সমাজ এবং সাহিত্যের প্রতিভাস। পত্রিকা যখন সাহিত্য পত্রিকা, সাহিত্য তো থাকবেই, তাতে সমাজও আছে। আমরা জানি সাহিত্য সমাজেরই একটা, সমাজের সমস্ত দিকগুলোর সাহিত্য তুলে ধরে। সমাজ ছাড়া তো সাহিত্য হয় না, সমাজকে নিয়েই সাহিত্য। তো শৈলেন যে সমাজটাকে তুলে ধরে সেটা কিন্তু বলতে গেলে মানে আমরা আপাত দৃষ্টিতে যে সমাজটা সবসময় দেখি সেই সমাজটা নয়। যে সমাজটা আমাদের চোখের আড়ালে থাকে, আমরা ইচ্ছে করেও হয়তো অনেক সময় সেদিকে তাকাই না, সেই সমাজটাকেই ও বারবার তুলে আনে এবং সেটাকেই সে তার ট্যাগলাইন বানিয়ে দিয়েছে তার বইয়ের মধ্যে। তো একটা জিনিস, যারা শিশু প্রান্তিক সমাজ থেকে উঠে আসে, এসে নিজে একটা প্রতিষ্ঠা লাভ করে নেয়, তখন কিন্তু সে আর সেই পেছন দিকে তাকানোর প্রবণতা দেখায় না। সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, নিজের উন্নতি, নিজের সমস্ত কিছু নিয়ে এসে আলোচিত হতে চেষ্টা করে। কিন্তু শৈলেনকে দেখলাম এর ব্যতিক্রম। ও সবসময়ই ও নিজে একা চলে না, ও সমাজটাকে, ওর প্রান্তিক যে সমাজটা ও ফেলে এসেছে সেই সমাজটাকে সঙ্গে সঙ্গে টেনে তুলে নিয়ে যাচ্ছে। তো তাই সেখানে যত ছোট ছোট বাচ্চারা আছে লেখার চেষ্টা করছে, অথচ ওরা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোথায় লেখা দেবে, কাকে দেবে, কি করে লোকে জানবে। তো শৈলেন ওদের জন্য একটা সুন্দর দরজা খুলে দিয়েছে ওর প্রতাপের মাধ্যমে। আর এই প্রতাপ তাই বলে যে শুধু ছোটদেরই নবীনদের সুযোগ দিচ্ছে তা কিন্তু নয়, ও প্রবীণদেরও নিয়ে চলছে। আমাদের মতো প্রবীণদেরও ওর সর্বক্ষণ সাথে নিয়ে চলছে। নবীন এবং প্রবীণদের একটা মিলন ক্ষেত্র বানিয়ে রেখেছে প্রতাপ সাহিত্য পত্রিকাটিকে। তো সেই হিসাবে ও নিশ্চয়ই ধন্যবাদযোগ্য। যারা শিক্ষকতা করেন তাদের আসলে পড়াশোনার কোনো শেষ নেই। স্কুলে পড়াবেন, ঘরে পড়বেন, পড়তেই থাকবেন। সেখানে পড়াশোনার থেকে কোনো ছুটি নেই, কারণ ওদেরও তো হোমওয়ার্ক করতে হয়। তো সেই তুলনায় বলতে গেলে শিক্ষকতা করে এরকম একটা ছোট পত্রিকা চালিয়ে সংসার করে ছেলে মেয়েদের নিয়ে সমস্ত কিছু করে ও যে এতখানি মনোযোগ দিয়ে একটা ছোট পত্রিকার প্রতি এতখানি নিবেদিত প্রাণ, সেটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য। তো এমন আর বেশি কিছু বলছি না, আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন। তো আমি চাই ওর এই আশাটির উত্তরোত্তর আরও প্রস্ফুটিত হোক, ওর প্রতাপ আরও দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আর এই শুভেচ্ছা নিয়েই শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ দিদি। আমরা আর যুগেন্দ্রদার বক্তব্য শোনার পর আমরা একটু পরবর্তীতে আমাদের যে অনুষ্ঠান সেটা হলো গিয়ে সাহিত্য ভাষণ। তেমন আর তো আমি এবার যুগেন্দ্রচন্দ্র দাস দাদাকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বা আমাদের সার্বিক বিষয় নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখার জন্য। একটা কথা আমি বলে রাখি, একটু আগে সম্ভবত শিবানী গুপ্ত দিদি বলেছেন যে আমরা আমাদের পুস্তকের কোনো মূল্য রাখিনি। এটা কিছুটা মানে হ্যাঁ আমি সংশোধন করে দিই, আগে আমরা রাখতাম না এক সময়, হ্যাঁ, কিন্তু এখন দেখা গেছে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন বই মেলায় যাওয়ার জন্য বা অনুরোধ করে, তো সেখানে বইয়ের একটা মূল্য রাখতেই হয়, না রাখলে এখন তো আমরা এবার মূল্য রেখেছি। কিন্তু একটা জিনিস আমি বলে দিই, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত হবেন তাদের কাছ থেকে আমরা কোনো মতেই আমরা মূল্য নেব না। হ্যাঁ, অনেকেই বলেন যে মানে এরকম দেওয়া ঠিক না, হ্যাঁ, কিন্তু আমি দেখেছি অনেকেই দেয় কি দেয় না, আমরা দেব। অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রতি আমরা সৌজন্যতার জন্যই, বা যারা আমাদের এখানে লেখা দিয়েছেন, আমরা কিন্তু কারো বাড়ি বাড়ি গিয়ে মানে হ্যাঁ বুক ফ্রিতে দেব না, বা কোনো অনুষ্ঠানে গেলেও আমরা কেউকে মানে হ্যাঁ বুক বই ফ্রি দিই না। যে আমাদের এখানে যেটা একটা চলছে যে লিটল ম্যাগাজিন ফ্রিতে দিতে নেই, হ্যাঁ, আমরাও ফ্রিতে দেব না। আগে আমরা রাখতাম যে কোনো মূল্য আমরা নিতাম না, কিন্তু এখন আমরা মূল্য যেহেতু রেখেছি, আমাদের অনুষ্ঠানের বাইরে যদি কোথাও কেউ ম্যাগাজিন নিতে চায় অবশ্যই মূল্য দিয়ে নেবে। কিন্তু আজকে যেহেতু আপনারা এখানে এসেছেন আমার বাড়িতে অতিথি হিসাবে, তো এটা আমাদের সৌজন্যতা থেকেই আমরা কারো কাছ থেকে কোনো মূল্য নেব না। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মাননীয় সাহিত্যপ্রেমী এবং সামনে যারা আছেন আপনারাও অনেকেই লেখিকা, সাংবাদিক এবং অগণিত সাহিত্যপ্রেমী। এখানে একটা ছাদের হাট বলা যায় আর কি। তো বাস্তবে প্রত্যেকটা সমাজের পিছনে বা একটা পরিবর্তনের পিছনেও দেখবেন একটা লেখনী কাজ করে থাকে। এই যে বিগত কিছুদিন আগের একটা ছোট্ট একটা ঘটনা বলছি, মানে আপনাদের রাইটিংসটা কি হতে পারে আর কি। আমরা কিছুদিন আগে দেখেছি ইতুন বাবুর একটা লেখা 2022 সালে লিখেছিলেন এবং 2022 সালে সুরও দিয়েছিলেন একটা এই লেখাটা গানটাতে, এবং একটা গানে বাংলাদেশটাকে কি করে দিল, দেশটা তোমার বাপের নাকি। একজন রাইটারের লেখা দেখুন, ছোট্ট একটা লেখা, ছোট্ট একটা গান লেখা ছিল একটা স্ফুলিঙ্গের মতো। এই স্ফুলিঙ্গ কি থেকে কি করে দিয়েছে, এভাবে একজন রাইটার কি না করতে পারে, একজন লেখক কি না করতে পারে, সমাজকে নাড়িয়ে দিতে পারে। সেভাবেই নাড়িয়েছিলেন আমাদের আগের যুগটা যদি দেখি, যখন বাংলার নবজাগরণ হচ্ছিল। কিন্তু বর্তমানে এই নবজাগরণটুকুটা কম দেখা যায়। লেখনীগুলা লেখা হয় এবং কিছুটা কনসেপ্ট থাকে, আবার কিছুটা অনুভূতি থাকে, রোমান্স থাকে, বিভিন্ন দিকের থাকে। কিন্তু সমাজ পরিবর্তনের দিকটা নিয়ে আরও আমার মনে হয় লেখাটা প্রয়োজন। এখনও সমাজের বুকে দাঁড়ালে, আমার দাদা বলেছিলেন কথাটা, এই যে ছোট বড় এবং জাত দিয়ে বিচার করা যেটা বলেছিলেন, এখনও দেখা যায়। আমরা যখন দেখি একটা টুকটুকিওয়ালা বা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ওরা যদি কোনো মিসবিহেভ করে, কী ধরনের বিহেভ করা হয়। একটা মাছ বিক্রেতার কাছ থেকে মাছ নিতে গেলে আমি তার সাথে যে আচরণটুকু করি, একটা মলে গিয়ে সেই আচরণ করছি না, একটা ফুটপাতে গিয়ে যে আচরণটা করছি সেই আচরণটুকু আমরা একটা মলে গিয়ে করছি না। তা আমার মনে হয় এই একটা জিনিস মানে আরও একটু পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের যে মানবিকতাটা আরও একটু একটা কেমন আমার মনে হচ্ছে, আমি জানি না সবার কীরকম হচ্ছে, একটা ফিলিংস দেখলাম আর কি। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, অনেক ছোটো যারা আছে ওরা কেন উপরে উঠতে পারে না, ওই জিনিসটা আমি কিছুটা লক্ষ্য করেছি। এবারই আমি দেখেছি আমাদের কৈবর্ত সমাজেরই দুটো ছেলে, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারে পেয়েছে, একটা ডাক্তারে পেয়েছে। ওরা আমারই ছাত্র ছিল দুটোই। তো
বাস্তবে কি হয় ওদের যে পরিবেশ যেটা দেখবেন, মানে আমিও ওই কৈবর্ত সমাজ থেকে বিলং করি, কিন্তু আমার বাচ্চার যে পরিবেশটা পেয়েছে আর ওই যে আরেকটা বাচ্চা, আমি যে দুটো বাচ্চার কথা বলছি, ওরা সেম পরিবেশ পায়নি। কিছুদিন আগেও আমার ফেসবুকে ফিলেন লিখেছিল যেভাবে দেওয়াটা উচিত, সুমন্ত দাস, ওর বাবা পাত্তর বাঙ্গে, ওই যে টালিগ্রাম কোয়ারিতে, ওর বাবা পাত্তর টালিগ্রাম কোয়ারিতে বাঙ্গে। আমি একদিন স্কুলে আসছে না, ও গিয়ে দেখি ও ওর বাবার সঙ্গে পাত্তর বাংছে। কেন রে? বলে না আমাদের একটু ক্রাইসিস চলছে, বাবার অসুখ ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তো টাকার প্রয়োজনে আমি এখন স্কুলে যেতে পারছি না, কিছু টাকা কালেকশন করতে লাগে। এই ছেলেটা কোনো টিউশন ছাড়া 6 মার্কের জন্য ডিস্টিংশন পায়নি, 84% মার্ক পেয়েছে, কোনো টিউশন ছাড়া এবং পরিবেশ ছাড়া। চিন্তা করুন, এত মানে গরিব ছেলেটা আর কি। কিছুদিন পূর্বে আমাদের ওয়ালাসা ম্যাথমেটিক্স একাডেমির একটা প্রোগ্রাম আমাকে বলেছিল একটা গরিব ছেলে দেওয়ার জন্য, ওকে দিয়েছিলাম, ওকে ওরা দিয়েছে। তো আমরা প্রত্যেকেই যদি এভাবে কিছুটা, যারা মানে আমি জাত দিয়ে বলবো না, শুধু কৈবর্ত সমাজ নয়, যে কোনো জাতেরই হোক, একজন যদি আর্থিকভাবে অসচ্ছল থাকে এবং ছেলেটা যদি খুব জিনিয়াস দেখা যায়, ওদের জন্য সাহায্যের হাত আমাদের সবার বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এ নিয়ে লেখালেখি হয়েছে, ফুটপাতের দোকান নিয়ে একজনে লিখেছিল, আমি পড়েছিলাম, কিন্তু সমাজের তেমন প্রতিভা এটাতে আসেনি। আমার মনে হয় আরও কিছু লেখার প্রয়োজন আছে। আমি নিজে যদিও তেমন টেকতে পারি না, আমার কবিতা কিন্তু প্রথম আমি প্রতাপেই লিখেছি, এর আগে আমি কোনো জায়গায় কোনো কবিতা লিখিনি। ছোটোখাটো একটা আমার একটা আছে, কাত্যায়নী স্মরণিকা আছে, এটাতে আমি সম্পাদকের কাজ করে থাকি, ওইখানে আমি গল্প টল্প লিখে থাকি, টুকটাক মানে এমনি লিখে থাকি। কিন্তু কবিতা আমি প্রথম ওই প্রতাপে প্রথম কবিতা লিখেছি, এবং দুটো কবিতা আমার লাইফে লিখেছি, দুটোই প্রতাপে ছাপানো হয়েছে। সেজন্য প্রতাপকে অনেক অনেক ধন্যবাদ। শৈলেন আমাকে দিয়ে কবিতা লিখিয়েই ছাড়লো আর কি, সেজন্য শৈলেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রতাপের উত্তর বৃদ্ধি কামনা করি, এবং হয়তো দেখবেন আপনাদের কলম একদিন সমাজকে সত্যি ঠিক জায়গায় এনে দেবে, এই আশা রেখে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দাদা। তো আমাদের অনুষ্ঠানের একটা পর্ব আমরা এখানেই শেষ করে নিয়েছি। আমি অতিথিকে বলবো আপনারা ওইখানে গিয়ে বসতে হবে মঞ্চ ছেড়ে দেওয়ার জন্য। দর্শক আসনে চলে যাওয়ার জন্য আমরা এখন একটু, কারণ এদিকে রৌদ্রের পরিমাণ বেশি, এটাই মূল কারণ। হ্যাঁ, আর ফ্যানগুলো আমরা এদিকে ঘুরিয়ে দিতে পারছি না, তো আমি সবাইকে বলবো চেয়ারগুলো আমরা এখানে নিয়ে যাবো। কথা বলা মাইকে বলা নয় বা মৌখিক বলা নয়, সেটা হলো কি কলমের মাধ্যমে। আমরা যত লিখব আমাদের লেখা, আমাদের ভাষার মধ্যে নম্রতা আসবে এবং সুন্দরতা ফুটবে, সবাই তখন আমাদেরকে গ্রহণ করবে এবং আমাদের কথাটা সহজে বুঝতে পারবে। মুখে বলে যে কথা বোঝানো যায় না, লিখে আমরা সে কথা মানুষকে বোঝাতে চাই, এর জন্য আমাদের এই প্রতাপ। তো আমি আজকে আমাদের এখানে রয়েছে প্রণীতা দাস, শিক্ষিকা প্রণীতা দাস। প্রণীতা দাস ইদানিং সেইভাবে যে আগে আমি বললাম যে খুব সুন্দর লিখছে আমাদের মতে, এবং সে আরও ভবিষ্যতে সম্ভাবনা আছে আরও ভালো লেখার, সেটা আমরা অনুভব করতে পারছি সেই দৃষ্টিকোণ থেকে। আর আরেকটা হলো গিয়ে আমাদের দৃষ্টিকোণ একটা অন্যরকম, যে আমাদের, আপনারা অনেকে জানেন আমাদের প্রতাপের অনলাইন সংস্করণ আমরা শুরু করেছি। সেখানে আমরা যেহেতু আমাদের এই যে সংখ্যা, মুদ্রণ সংখ্যা, আমাদের সেই সামর্থ্য নেই যে মাসে একটা বের করব বা সপ্তাহে একটা বের করব। আর যখনই আমরা করি, এই যে এবারের সংখ্যাটা আপনারা লক্ষ্য করে দেখুন, এত পাতলা একটি সংখ্যা, 28 পৃষ্ঠা মাত্র। এটাতে একটা পৃষ্ঠাতে দুজনের কবিতা নেওয়া যায়, ম্যাক্সিমাম আমরা 28 দুগুণা 56 জনের কবিতা নিতে পারবো যদি কবিতা নেই, তাও ছোটো আকারে। গল্প নিলে একটা গল্পে 2 পৃষ্ঠা চলে যায়, তাহলে আমরা যদি শুধু গল্প নেই তাহলে আমরা 14 জনের গল্পের বেশি নিতে পারবো না। সেই হিসাবে আমাদের যে পরিচিতির গণ্ডি বা আমরা যাদেরকে সুযোগ দিতে চাই তাদের সংখ্যা মিলালে এটা অনেক বড় হয়ে যায়, তো আমরা সেইভাবে সবাইকে সুযোগ দিতে পারছি না। আরেকটা জিনিস হলো গিয়ে মুদ্রণ সংখ্যার একটা নেগেটিভ দিক হলো যে আমরা ম্যাক্সিমাম কতটা সংখ্যা প্রকাশ করব,
100 সংখ্যা 200, ম্যাক্সিমাম 200 না বেশি তো আমরা পড়ার সাহসও করিনি। তো এই 200 কপি আমরা যাদের কাছে পৌঁছে দেব, ম্যাক্সিমাম কতজনের কাছে পৌঁছবে? 200 জনের কাছেই পৌঁছবে। তো আমাদের যে উদ্দেশ্য, যে বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই, সেটা সেইভাবে পৌঁছায় না। সেই জন্য আমরা অনলাইন সংস্করণ শুরু করেছি। সেখানে আমরা আপাতত চেষ্টা করছি মাসে অন্তত 2টি সংখ্যা পড়ব, এবং প্রত্যেকটি সংখ্যাতে 5 জনের কবিতা থাকবে। এবং 5 জনের শুধু কবিতা না, গল্প, যে কোনো 5 জনের থাকবে, এর বেশি আমরা নেব না। কারণ আমাদের একটা টেকনিক্যাল দিক আছে, গুগল ব্লগে যখন আমরা দেব 5 জনের বেশি দিলে আর কি যাদের লেখা ওদেরকে মেনশন করা যায় না। তো সেখানে যাদের লেখা আমরা নেব, এখানে আমি সবাইকে বলে দিই, অনেকেই বলবেন যে কারো কারো লেখা কিন্তু রিপিট করে, আর অনেকের লেখা আমরা একবারেই নেব, এরপরে আর নেবই না। কেন নেব না? কারণ আমরা যে উদ্দেশ্যে অনলাইন শুরু করেছি ব্লগার, সেটার উদ্দেশ্য হলো কি আমাদের বার্তা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো সবাইকে অনুরোধ করব, যাদের সংখ্যা একবার আমাদের ব্লগারে আসবে, সেটা নিজেকে শেয়ার করতে হবে। মানুষের কাছে যত বেশি তোমার লেখা পৌঁছবে, তোমাকে মানুষের যত বেশি জানবে, ততই তুমি লেখো। তুমি লিখলে আর কেউ পড়লো না, শুধু আমাদের এই পাতাতে সীমাবদ্ধ থাকলো। আর আমাদের ম্যাগাজিন এখন এমন সম্ভাবনা নেই যে সবাই খুঁজে পড়বে যে কি প্রতাপ কই দেখি আমি একটা সংখ্যা, এরকম আমরা সেই জায়গাতে যাইনি। এখন পর্যন্ত আমাদের প্রতাপে যাদের লেখা ছেপেছে, তাদের লেখা ওই বইয়ের মধ্যে মলাট খুলে খুব কম মানুষই পড়েছে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের এখানে যারা নতুন লিখছো বা বয়োজ্যেষ্ঠ যাদের লেখাও আমরা নেই, বিশেষ করে ব্লগারের কথা আমি বলছি, লেখাটা প্রকাশ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে শেয়ার করতে হবে। যার লেখা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, সেই আমাদের কাছে সেরা কবি, সেরা লেখক। আর তুমি লিখলে তোমার লেখা কেউ পড়লো না, তুমি তোমার লেখো। এই একটা অ্যাঙ্গেলের আমাদের এই উদীয়মান কবির যে আমরা যে এটা শুরু করেছি, এর মধ্যে এই অ্যাঙ্গেলটা আমরা বিশেষ গুরুত্ব দেব। সেই হিসাবে আজকে আমরা প্রণীতা দাসকে উদীয়মান কবির সম্মাননা প্রদান করব। অবশ্যই এর আগে যেহেতু মিথুলাদির খুব তাড়া চলে যাওয়ার একটু আগে দিদি বলেছে, আমি দিদিকে বলবো একটি কবিতা পাঠ করে দেওয়ার জন্য। যে 11টায় অনুষ্ঠান, তো 11টায় যদি শুরু হয় আমি 12টার ভিতরে বেরিয়ে যেতে পারবো। আর আমাদের তো সব অনুষ্ঠানেরই একটা টাইম থাকে, তো টাইমে না গেলে তো প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমি একটি ছোট্ট কবিতা পড়ছি সেই শরৎকে নিয়ে। হারানো সুর। স্মৃতি বিজড়িত শরৎ সকাল ঋতুচক্রের ঘূর্ণাবর্তে ফিরে আসে, তবে বুঝি ঘ্রাণ নেই সেই শৈশব শরতে, যে শৈশব জাগাত সকালের আলোয় জানালা বাহিরে হিমেল বাতাস ভরে দিত মন। দূরে ডুবায় বিস্তৃত পদ্মলতায় গজানো পাপড়ি, কুয়াশা ভেজা দুর্বার শরীরে শেফালির হাসি। এসব এখন হলুদ পাতায় ঝাপসা রেখার টান। সময়ের ঘেরাটোপে সব কিছু হারিয়ে গেছে, চতুর্দিকে ছড়ানো বিশৃঙ্খল আবর্জনার স্তূপে হারিয়ে গেছে কংক্রিটের খাড়া দেয়ালের গায়ে, ভোরের জানালায় নয়ন চোরা রূপ। সকালের সোনালি রশ্মি জায়গা করে নেয় হাজারো প্রশ্নে, ডায়েরির পাতা ভরে উত্তরহীন বোবা শব্দ বিন্যাস। নমস্কার। এবার আমি প্রতিষ্ঠিত পত্রিকার সম্পাদক সুজিত দাস দাদাকে অনুরোধ করব আমাদের উদীয়মান কবি প্রণীতা দাসের হাতে স্মারকপত্রটি তুলে দেওয়ার জন্য। আমি প্রণীতাকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। আর সুখেনকে আমি অনুরোধ করব
উত্তরীয় এবং স্মারকটি নিয়ে আসার জন্য। নমস্কার, সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা রইল। আমি জানি না আমার কতটুকু যোগ্যতা আছে। আসলে দাদা আমাদের সবসময় উৎসাহ দিয়ে থাকেন। আমার প্রথম লেখা আমি দিয়েছিলাম আমার কলেজে ষান্মাসিক পত্রিকায় শোনা। তারপরে একটু জড়তা এসে গেছিলো, আমি আর লিখবো কি লিখবো না, বা আমি কতটুকু পারি আমার এতটা মনের মধ্যে বিশ্বাস ছিল না। তারপর আমার হাজব্যান্ডের থ্রুতেই আমি দাদাকে চিনি। প্রতাপকে প্রথম আমার লেখা আমার হাজব্যান্ডই দিয়েছিল, তো প্রতাপের সঙ্গে আমার সংযোগ স্থাপন হয়েছিল। তারপরে দাদা ফেসবুকে একদিন আমাকে বলল যে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা একটু দেওয়ার জন্য। তারপর দাদা আমাকে উৎসাহ দিয়ে থাকেন যে কবিতা লেখো, এভাবে লিখে যাও। আশা করি আগামী এভাবে একটু একটু উৎসাহ পেয়ে আমি চেষ্টা করছি আর কি, যতটুকু আমার ক্ষমতা আছে, যতটুকু আমার মানে চিন্তাধারার মধ্যে আছে আমি একটু প্রকাশ করার চেষ্টা করছি। আর বেশি কিছু না, ভবিষ্যতে আমি এরকম একটু একটু করে চেষ্টা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সম্মাননা দেওয়ার জন্য। জানি না আমি কতটুকু যোগ্য, আমার লেখা আমি ছোটোখাটো লিখি, ঠিক আছে। তো আমি চালিয়ে যাবো এভাবে কষ্ট করে লিখি কতটুকু পারি। প্রকাশ করতে চাইনি কারণ আমি জানি না, আমি নিজের জন্য লিখতাম। হয়তো বা 300-রও ওপর কবিতা হয়ে গেছে আমার লেখা, কিন্তু আমি কোনোদিনও প্রকাশ করতে চাইনি। খারাপ লিখি ভালো লিখি আমি প্রকাশ করতে চাইনি। তো হঠাৎ একদিন শৈলেন স্যার আমাকে ফোন করলেন। আমার পিসতুত দাদা ওনাকে বোধহয় নাম্বারটা দিয়েছিলেন। তো শৈলেন স্যার আমাকে একদিন ফোন করে বললেন, সুচরিতা শুনেছি তুমি লিখো, তা তুমি আমাদের প্রতাপ সাহিত্যের সঙ্গে যুক্ত হয়ে যাও। একটু ছোট্ট করে বলছি কারণ আমি অনেক দূর থেকে এসেছি, তাই না বললেই নয়। তো ওই থেকে 8 বছর হয়ে গেছে আমি শৈলেন স্যার থ্রুতে আমি প্রতাপের সঙ্গে যুক্ত। প্রত্যেক বছরই শৈলেন স্যার আমাকে বলেন, কোনো না কোনো অনুষ্ঠান করলে প্রতাপের উন্মোচনে বা আরো কোনো অনুষ্ঠান হলে বলেন তুমি আসবে। কিন্তু যেহেতু একজন শিক্ষিকা এবং বাড়িও অনেকটাই দূরে, তাই ইচ্ছা থাকলেও সবসময় আসতে পারি না। তো আজ আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে। স্যারও বারবার বলছিলেন ঠিক পুজোর প্রাককালে অনেকটাই কাজ থেকে যায়। তো তবুও মানে মনটা চাইছিল যে না আজ আসবো, সবার সঙ্গে দেখা হয়নি, ভার্চুয়ালি সবার সঙ্গে কথাবার্তা হয় গ্রুপে, সামনাসামনি তো আর কখনো দেখা হয়নি। মনটা খুব চাইছিল, জানি না কিভাবে অনুষ্ঠান মধ্যখানে রেখে কি হুটহাট করে বেরিয়ে পড়লাম, এসে গেলাম। আমি অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছি নিজেকে, এত জ্ঞানী গুণী এত বিশিষ্ট জনদের মাঝখানে আসতে পেরেছি এবং কিছু বলতে পারছি। আমি শৈলেন স্যারকে ধন্যবাদ জানাবো। এখানে যারা সবাই উপস্থিত, প্রথমেই শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথা আপনারা শুনছেন। এবং প্রতাপের তো আমি নিজে একজন, আমি প্রতাপকে আলাদা করে দেখি না, আমি প্রতাপের নিজের কি বলবো, প্রতাপের পরিবারের একজন সদস্য মনে করি। তাই আলগা করে কিছু বলবো না। শৈলেন স্যার বলছেন একটা কবিতা পাঠ করো, তো আমি একদমই কোনো ধরনের কোনো রেডিনেস প্রিপারেশন কিচ্ছুই নেই। কয়েকদিন আগেই কবিতাটি দৈনিক গতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছোট্ট করে পাঠ করার চেষ্টা করছি। এখানে যারা জ্ঞানীগুণী আছেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো পাঠ করার চেষ্টা করছি। কবিতার নাম প্রাক্তন। হাজারো দেওয়া কথাদের সব বাঁধন ভেঙে আজ সে প্রাক্তন। ভবিষ্যতের স্বপ্ন আজ অতীত,
কালো যে জীবন মরণের কারণ ছিল, ছিল আজকের চিরন্তন বর্তমান। কালো যার সব দোষ অলক্ষ্যে ছিল, সর্বদোষে দোষী, আজ সে চক্ষুশূল প্রাক্তন। পথে হঠাৎ দেখা সে আজকে সবচাইতে অসহ্য বিরক্তিকর পথিক, অথচ কাল তারই হাত ধরে হেঁটে এসেছিলেন অনেক অন্তরায়। কালো কত মধুর ছিল সেই সম্পর্ক, আজ বড় তিক্ত সে প্রেম, সেই প্রেমিক প্রাক্তন। ফেলে আসা সব প্রাক্তন দিন মুছে দিয়ে হয়তো হবে আজ নবীন বরণ। তবুও স্মৃতির পাতায় তোলা থাক না এক মুঠো ভালোবাসার প্রাক্তন। নমস্কার, নমস্কার, ধন্যবাদ। নমস্কার। শারদীয় শুভেচ্ছা। আমার ওই ছোট্ট কাগজে প্রকাশিত ছোট্ট একটা কবিতা, পাঠশালার বটগাছ। পাঠশালার ওই বটগাছের নিচে গেলে আজও অনেক মৃত ও জীবিত বন্ধুর কথা অমুক মনে পড়ে। এরকম অনেক বটগাছকে কেটে ফেলতে দেখেছি নতুন কোনো হাতের খাতিরে, কিন্তু ওই বটগাছটিকে আগে আছে লাঙ্গলের মতো ফুল গাছকে আঁচড় করে ফুল ফোড়াতাম। আর প্রথমে খেলা কোন এক দত্ত এসে কোথা থেকে কোথায় যে নিয়ে গেল গাছটিকে, কোনো পাত্তা নেই আসা। এখনো বট গাছটিকে কথা কয়, কিন্তু একা একা নিজে নিজে পরের মতো। কি কথা কয় আমি আর বুঝি না আজ, সে ভাষা ভুলিয়া গেছি। আমি আর তার কোনো কথা বলতে পারি না আজকাল। এখন সে তার নিজস্ব মানচিত্রের ভেতরে আছে আজও, কিন্তু আমি আর আমার সেই সব পরিচিত মৃত ও জীবিত বন্ধুরা আজ কোথায়? আমাদের এত এত পতন হয়েছে, নিচে নেমেছি, রূপান্তর হয়েছে, মনে হয় কত কত যুগ যে কেটে গেছে, যেন কোথাও চলে গেছি আজ কবে। না ইনভার্টার দিয়ে মনে হয় না মাইক চলবো নি ঠিক কিন্তু ইনভার্টারে এই ফ্যান চলবো নি, ফ্যান চলতো না তো মাইক চলবো। চয়ন ঘোষ প্রতিভাবান লেখক। চয়ন আমাদের প্রতাপে নিয়মিতই লিখছে। এবারের সংখ্যা ওর লেখা যদি আমরা নিতে পারিনি বা বিভিন্ন অসুবিধার কারণে নেওয়া হয়নি, আমি চয়নকে অনুরোধ করব তার কবিতা পাঠ করার জন্য। আর সেই সঙ্গে সুকান্তকে বলবো চয়নকে উত্তর দিয়ে পালন করার জন্য। এখানে সবাইকে জানিয়ে রাখি, 16তম সংখ্যা পর্যন্ত প্রতাপের যাবতীয় জিনিস আমি নিজেই করেছি। প্রতাপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রতাপকে টিকিয়ে রাখার জন্য আমি সবার আগে প্রিন্টিং এর কাজ শিখেছি। প্রথম দিকে যখন আমরা প্রতাপে শুরু করেছিলাম, তখন প্রতাপের কাজ যখন শুরু করেছিলাম আমি একটা বাজেট নিয়ে শুরু করেছিলাম, কিন্তু নানান কারণে আমার আর্থিক ও নানান অসুবিধা যখন হয়ে যায়, তখন আমি দেখছি যে প্রেসে যে 4-5 হাজার টাকা লাগে, তো কারেন্ট এসে গেছে, যে 4-5 হাজার টাকা লাগে সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তখন আমি কি করলাম, আমার ঘরে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, তখন আমি একটা বুদ্ধি করলাম যে লেখা আজকাল মূলত সবাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আর হোয়াটসঅ্যাপে যে লেখা দেয় সেটাই আমরা প্রেসে পাঠাই। প্রেসে পাঠালে কি করে, ওরা হোয়াটসঅ্যাপে লেখাটা সরাসরি নিতে পারে না, না নিয়ে আইদার ওরা কনভার্টার ইউজ করে অথবা ওরা এসটিএম নামে একটা সফটওয়্যার আছে ওটা দিয়ে আবার টাইপ করে। তো আমি দেখলাম আমার যে কাজটা ইজিলি হয়ে যায়, সবাই নিজের লেখা নিজেই টাইপ করে দিয়ে দেয়, তো সেই জায়গাতে আবার প্রেসে এটাকে কনভার্ট করবে, আবার টাইপ করবে। আমি যদি কাজটা শিখে নিতে পারি, তখন আমি যখন দেখলাম ওরা যে পেজ মেকারে কাজ করে, পেজ মেকারে আমাদের ইউনিকোড লেখা সাপোর্ট করে না, মোবাইলে যে বাংলা আমরা লিখি সেটা সেখানে সাপোর্ট করে না, সেটা ওয়ার্ডে সাপোর্ট করে। তখন আমি নানান জনের কাছ থেকে বুদ্ধি করে আমি ওয়ার্ডে কিভাবে বই হিসাবে সেট আপ করা যায় সেটা আমি শিখেছি। তারপর থেকে
মানে স্টেপলারিং থেকে শুরু করে এই এডিটিং পর্যন্ত আমি নিজেই করি। তারপরে এই যে অনুষ্ঠান, এই যে আপনারা এখানে দেখছেন মোটামুটি পাশের মেলার ব্যাগটা আমি বেঁধেছি। আমাদের প্রতাপের প্রথম সংখ্যা যখন হয়েছিল, সেটা অতীন কাপে বলেছেন, যুব সংখ্যা উনি দিয়েছিলেন যে সেখানে আজকে তো আমার ঘরের অনেকটা সাপোর্ট আছে এখানে। মালিদ্বীপের প্রথম সংখ্যা আমরা যখন করেছিলাম সেখানে 100% মানে বাঁশের মেলাপ ছিল, মানে বাঁশের প্যান্ডেল বেঁধে এরকম তেরপাল দিয়ে কোনো মতে পূজা মিল দিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম। সেই প্রক্রিয়াটা এখনো চলছে, আমরা স্বাবলম্বী হতে পারিনি, ধীরে ধীরে আমরা আয়োজন করার চেষ্টা করছি। তো আমি ইদানিং একটা বক্সও কিনেছি, এগুলো আমার না, যদি এগুলো আমরা এবার ভাড়া এনেছি। তো এবার পূজার সংখ্যা আমার করার খুব ইচ্ছে ছিল না, কারণ এবারও আমার একটু আর্থিক প্রবলেম থাকার কারণে। তো আমাদের প্রকল্পে যারা এতদিন থেকে লিখছেন এবং যারা মোটামুটি কর্মজগতে নিজেরা প্রতিষ্ঠিত প্রায় হয়ে গেছেন, ওদের কয়েকজনকে আমি বলেছিলাম সে কথা যে তোমরা যদি সাহায্য করো তাহলে পূজার সংখ্যা আমরা করবো। এর মধ্যে আমাদের এখানে আমি 17 জনকে বলেছিলাম, ওরা 12-13 জনের স্বতঃস্ফূর্ত ভাবে এখানে আর্থিক সহায়তা করেছে, যার কারণে আজকে আমরা এখানে এত কিছু করতে পারছি। আমি ওদের এখানে আমি নাম বলছি না এই কারণেই, হয়তো অনেকে সেটা পছন্দ করবেন না, তবে এটা সত্যি কথা। আজকে যেখানে অনুষ্ঠান হয়েছে এর 80% ওনারা বহন করছেন, আর আমার শারীরিক শ্রম প্লাস আমারও কিছু এখানে অবদান রয়েছে। তো যারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন এবং আমি তাদের কাছ থেকে চেয়েছি, অনেকে আবার 1-2 জনের কাছে দেখেছি আমার সেই মানে মেসেজটি মানে চলে গেছে, যাদের সবাইকে আমি বলিনি। কেউ কেউ বলতে পারে যে আমরা বললেন না কেন, আমি সবাইকে এই কারণেই বলিনি যে আমি চাই যে তারাই আর্থিকভাবে সহায়তা করুক যারা আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছে। বললে তো যে কেউ আমাদেরকে পয়সা দেবে, সাহিত্য চর্চা যারা করে তারাও দেবে, যারা করে না তারাও দেবে। ভালো কাজে মানে পয়সার জন্য ভালো কাজ আটকায় না, এটা আমরা জানি, কিন্তু আমরা চাই আমরা স্বাবলম্বী হতে। আমি যেরকম পত্রিকা করছি, ওরাও তো লিখছে, তো ওরা যদি মনে করে যে না আমরা বলিষ্ঠভাবে আমরা সবাই একজুট হয়ে আরো একটু কাজ করি, তো ওরা করবে। এর মধ্যে আমাদের এখানে আরো 2-1 জন এরকমও আছে যারা এখনো কর্মজগতে কর্মজীবন শুরু করেনি, ওরাও আমাকে বলেছিল যে আমরাও কন্ট্রিবিউট করতে চাই। আমি ওদেরকে বলেছি না, তোমরা এখন দেবে না, আগে কর্মজীবনে প্রতিষ্ঠিত হোক, তারপরে আমরা যখন বলবো তখনই তো সাহায্য করতে পারবে। আমি যদি আমার উদ্দেশ্য যদি সৎ থাকে, আমাদের প্রতাপ যদি ভালো কাজ করে, সমাজে যদি মনে করে, সবাই স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করবে। যাই হোক, আমি আর কিছু বলছি না, আমি চয়নকে তার কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি। নমস্কার, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই আগাম। তো এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি একটি বেসরকারি স্কুলে চাকরি করি, তো রবিবার ছাড়া আমাদের কাছে আর সময় নেই। তো সামনে যেহেতু পূজা, তাই আমার নিজের ঘরে কিছু বাজারহাট করার জন্য আমি চলে যাব এখন। তো আর সাধারণত আমি পাঠ তেমনভাবে করি না, কিন্তু আমরা যে সমাজে দাঁড়িয়ে আছি সেই সমাজের কথা যদি বলতে না পারি, এই বিভিন্ন এখানে আমরা জানি প্রতাপের কাজ, তার জন্য আমার সবচেয়ে ভালো লাগে যে একটা পিছিয়ে পড়া সমাজকে নিয়ে যেভাবে দাদা এগিয়ে যাচ্ছেন, তার জন্য ওনার কাছে আমার অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তো পাঠটা আমি আমার মনের কথাগুলো বলে নিচ্ছি বর্তমান সময়ের উপর। তো এটি গৃহবন্ধন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো বলি, ঘৃণার আগুনে বিভক্ত পুরো ভূখণ্ড, দেশে দেশে শুধুই যুদ্ধ বিমান, আজ মানুষের প্রতিটা নিঃশ্বাসে অবিশ্বাস, শিরদাঁড়াহীন তপ্ত রাজনীতির খেলায় ক্ষুধার্ত মানুষের পেটে শুধু গোলা বারুদ, ক্ষমতার নেশায় আসক্ত বিভাজিত সব, লাখে লাখে মানুষের মৃত্যু মিছিল, আমি খুঁজি কাঁটাতার বিহীন ভূখণ্ড, বিশ্বাস ও ভালোবাসার ক্ষুধাহীন পৃথিবী। নমস্কার। একটি কবিতা পাঠ করছি। কবিতাটি হচ্ছে মহাভারতের একটি অংশ থেকে নেওয়া। ভগবান যখন পাণ্ডবদের পক্ষ থেকে দুর্যোধনদের যে রাজসভায় গিয়েছিল শান্তিদূত হিসাবে, সেই শান্তিদূতটি আমি কবিতার মাধ্যমে লেখার চেষ্টা করেছি। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ কুরু রাজসভায় উপস্থিত হয়েছি যুধিষ্ঠিরের শান্তিদূত হিসাবে, কারণ আমি অকাল মৃত্যুকে সান্নিধ্যে দেখতে পাচ্ছি।
আমি চাই না সমাজে এক রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হোক। সেজন্য শান্তি স্থাপনা হেতু আমি আহ্বান করছি আপনাদেরকে। রাজসভায় একটি নিস্তব্ধতা রূপ ধরেছে। বীর যোদ্ধাদের উচ্চস্বর কোথায় যেন বিলীন হয়ে গেল। শুধু গর্জে উঠল দুর্যোধন আর বলতে লাগলো, হে পাষণ্ড কৃষ্ণ, তোর শান্তির বাণীর মধ্যে আমি একটি কাপুরুষতার চিহ্ন দেখতে পাচ্ছি। কারণ তুই না পাণ্ডবদের ভগবান, তাহলে বাঁচা পাণ্ডবদেরকে কিরকম বাঁচাবি? আমি বিনা যুদ্ধে সুচাগ্র মৃত্তিকা বঞ্জত্ব দিতে পারবো না পাণ্ডবদেরকে। তারপরও রাজসভা নিস্তব্ধতার পরিবেশ থেকে দুর্যোধন আদেশ দেয় তার সৈনিকদেরকে, যা এই পাষণ্ড কৃষ্ণকে বেঁধে ফেল গিয়ে, দেখি এই দুষ্টকিকে নিয়ে যায় এসে। তারপরও নিস্তব্ধতার পরিবেশ দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার অলৌকিক রূপ ধরে রাগান্বিত হয়ে দুর্যোধনকে বলতে থাকে, হে মূর্খ দুর্যোধন, আমাকে বাঁধবি তাহলে বেঁধে দেখা বিশ্ব চরাচর অনন্ত গগন। আমি সৃষ্টির অধিকর্তা এবং ধ্বংসকারী, আমার মধ্যেই ব্যক্ত হাজার হাজার গ্রহ নক্ষত্র। আমাকে বাঁধবি তাহলে বেঁধে দেখা এই সপ্ত সমুদ্র। আমি সবকিছু সৃষ্টি করে থাকি এবং সংহার করে থাকি। আমি ব্রহ্মা, আমি শিব, আমি বিষ্ণু, আমি সূর্য, যা নিমিষের মধ্যে সবকিছু উতাল পাতাল করে দিয়ে থাকি। তুই যুদ্ধকে আহ্বান করছিস, তাহলে নে দেখ এবার তোর দুর্দশা। আমি চাইছিলাম শান্তি স্থাপনার মাধ্যমে পৃথিবীটা শান্তিময় হয়ে উঠুক, কিন্তু তোর মতো পাপীর জন্য শান্তি নয়, যুদ্ধটাই শ্রেষ্ঠ হয়ে উঠুক। এটাই আমার সবার কাছে শাশ্বত আহ্বান। কারণ যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের সৃষ্টি হয়, তখন তখন আমি মায়ারূপে নিজেকে সৃষ্টি করে পৃথিবীতে ধর্মের সংস্থাপন এবং সাধুদের পরিত্রাণের জন্য অবতীর্ণ হয়ে থাকি। নমস্কার। লেখালেখি করতাম এই প্রতাপের গ্রুপে আমি দিই, বাট এই অনেকটা রেসপন্স আমি পাই না আর কি। অনেকে লেখা পড়ে বাট কিছু মানে তাদের ভাব প্রকাশ করে না আর কি, কি হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, এটা আমি অনেকবারই লক্ষ্য করি। তখন আমার অনেকটা মানে হলো যে বাংলাতে আবার ফিরে আসি নিজের মাতৃভাষায়, আবার ফিরে এলাম। আর এই যে যে জঘন্য ঘটনাটা কলকাতায় হয়েছে, এটার প্রতিবাদে আমি একটা কবিতা লিখেছি, ব্যর্থ সমাজ নেবে। আমার এই প্রকাশিত কবিতাটা আমি আজকে পাঠ করব। ব্যর্থ সমাজ। যে নারী দিয়েছে জন্ম তোমায়, হে পুরুষ, তুমি প্রতিনিয়ত করেছো তার হত্যা। মানুষের মুখোশের আড়ালে থাকা ওই অসভ্য প্রাণীগুলো সাজা কি তারা পাবে না? যতই করি না মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, ওরা তো শাস্তি পাবে না। সরকার যদি মানব সেবার্থে হয়, তাহলে কেন কঠিন আইন নেই দেশে? আমরা কি এভাবে একে একে হারিয়ে ফেলবো আমাদের সমস্ত দেবী, মাতৃ, ভগিনী, কন্যা? মমিতার মতো ডাক্তারের বেশে দুঃখিত কিছু লোক আছে যারা আড়ালে হেসে যাচ্ছে। এসব প্রতিবাদের মশাল জ্বালিয়ে কন্যাদের সুরক্ষিত পথ দেখিয়ে দেয় এই সোনার ভারত দেশে। নমস্কার। আপনাদের সবাইকে আমার স্বাগত।